ওরে বাপ রে বাপ, তেষ্টায় বুকের ছাতি ফেটে গেল। বাড়িতে এতটুকু জল নেই। গিন্নি জল আনতে গেছে, কখন যে আসবে কে জানে। জল এনেছো? দাও 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 দাও, আমার বুকের ছাতি ফেটে চৌচির হয়ে গেল। আমি সেই দূরের ইদারা থেকে জল নিয়ে আসবো আর উনি জল খেয়ে আমায় উদ্ধার করবে না? গিন্নি, তৃষ্ণার্তকে জল নিয়ে এত কথা শুনিও না, তাহলে নরকও স্থান হবে না। এখানে আমি কোন স্বর্গে আছি যে নরকের ভয় দেখাচ্ছ? এখন এই জল খেয়ে মুখটা বন্ধ করো। আমি আবার কি মুখ করলাম? আরে তোমার মুখ দিয়ে তো আগুন বেরোচ্ছে গিন্নি। আমার জল খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। অনেক নাটক হয়েছে, এবার জল খেয়ে আমার স্বর্গে যাওয়ার ব্যবস্থা করো। এই যাত্রায় প্রাণটা বেঁচে গেল। তোমার স্বর্গে যাওয়ার আর কোনো বাধা রইল না গিন্নি। এক কলসি জল একাই খেয়ে নিলে? এই তোমার তো পাতালেও জায়গা হবে না। হ্যাঁ, পাতালেই জল থাকে, আর জল মানেই জীবন। আমি পাতালে গেলে তোমার জন্য জল নিয়ে আসবো গিন্নি। এত জল যে খেয়ে কুলোতে পারবে না। তুমি রাজসভার লোক, তুমি কেন যাবে? যাব আমি। আর শোনো, এই দূর দূর গ্রাম থেকে জল আনতে পারছি না। তোমার বুদ্ধি নিয়ে আমার চিরকালই সন্দেহ ছিল, আর এখন এখন আরো আরো বাড়ছে বাড়ছে। মহারাজকে বলে বাড়িতে একটা ইঁদারাও খুঁড়াতে পারছো না? না, পারছি না। সারা দেশ জুড়েই এখন খরা চলছে। আমি একার জন্য কি করে ইদারা খুঁড়তে বলি বলো তো? তাহলে পাতালেই থাকো আর পেট পুড়ে জল খাও, আমিও বাঁচবো। আর তড়িবাত করে রান্না করতে হবে না। হ্যাঁ, কি আজ এত কম পথ কেন? রান্নার দাসে আসেনি? আসবে না কেন? তো জল না থাকলে রান্নাটা হবে কোথা থেকে? এত দাসী তারা কি করছে? তারা জল নিয়ে আসতে পারেনি? সবাইকে তাড়িয়ে বসে বসে মাইনে নেওয়া চালাকি হচ্ছে। তুমি নবাব হয়ে জানো না রাজ্যে জলের হাহাকার চলছে? আমাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। আজ আর খাওয়ার রুচি নেই। আরে জলটা তো খাবে, নইলে বদ হজম হবে। এটা জল না নর্দমা থেকে নিয়ে আসা হয়েছে? এত ঘোলা জল? আমি নবাব না গোলাম? এটাই সবাই খাচ্ছি। পরিষ্কার জল কোথায় পাবো? সব তো শুকিয়ে গেছে। এতটুকু জল নেই কোথাও জাহাপানা। এই জল খাওয়ার চাইতে বিষ খাওয়া ভালো। জলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি আর জলই ছোবো না, এই আমি বলে রাখলাম। জাহাপানা, জলের খবর আমি কোথা থেকে পাবো? আপনার উজির কি কিছুই জানে না? এটা মন্দ বলনি তো। মহারাজ, রাজ্যের কোথাও জল নেই। মনে হয় এবার পাতালেই বাস করতে হবে। আমার কানেও এসেছে। রাজবাড়িতেও এখন জলের খুব অভাব। তা কি করা যায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, সাগর থেকে জল নিয়ে আসবো? কলসি করে? তা মহারাজ, এই কাজটা মন্ত্রীমশাইকে দিন না। সাগর থেকে মিষ্টি ও পরিশুদ্ধ জল নিয়ে আসবে। আমি কোনো পরামর্শ দিলেই গোপাল তাতে বাধা দেয়। এটা কি ঠিক হচ্ছে মহারাজ? গোপাল বাধা দেয় বলেই আমার রাজত্ব এখনো টিকে আছে। হ্যাঁ, আর তোমার কথাই চললে না, কবেই প্রজারা আমায় তাড়িয়ে দিত। হ্যাঁ, তা ঠিক বলেছেন। আসলে আমি যে বুদ্ধি দিই তা গোপাল বুঝতেই পারে না। ওর যদি বুদ্ধি না থাকে তার জন্য কি আমি দায়ী? মন্ত্রীমশাই এতদিনে এই মহান সত্য কথাটা বুঝেছেন। সত্যিই তো, আমার যদি বুদ্ধি কম হয় তার জন্য মন্ত্রীর কি দোষ? তা মন্ত্রী, তা এবার বলো তো, রাজ্যের জলাভাব কি করে মেটানো যায়? সাগর থেকে নদী কেটে যদি আমাদের রাজ্যে নিয়ে আসা যায় তবে আর জলের কোনো অভাবই থাকবে না। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন। তবে প্রশ্নটা হলো, কে এই নদী খুঁড়বে? মন্ত্রীমশাই? আমি একা কেন খুঁড়বো মহারাজ? আমি রাজ্যের মন্ত্রী। আপনি বরঞ্চ গোপালকে খুঁড়তে বলুন। কোদাল চালাতে ও ওস্তাদ। খোঁড়ার কথাই যখন উঠলো তখন ইদারা খোঁড়াই ভালো। রাজ্যে যদি বড় বড় ইদারা খোঁড়া যায় তবে জলের কষ্ট মিটে যাবে। পাতালে যে কি আছে তা মন্ত্রীমশাই জানতে পারবেন। তাহলে আর জল আনতে সাগরে যেতে হবে না। দেখলে মন্ত্রী, একেই বলে গোপালের বুদ্ধি। হ্যাঁ, আর তোমার মতো নির্বোধরাই সাগর থেকে জল আনার কথা বলে। কাল থেকে গোপাল ইদারা খোঁড়ার জন্য লোক লাগাও। উচিত, আজ তোমার দুটো কানই যদি কেটে দিই তাহলে কেমন লাগবে? তাহলে তো জাহাপানা আপনারই ক্ষতি। আমি কানে না শুনলে আপনার আদেশ মানব কি করে? বুঝলাম,
আচ্ছা যদি তোমার চোখ গেলে দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয়। নবাবরা সাধারণত উজিরদের চোখ দিয়েই তো রাজ্যটাকে দেখে, আপনি সেটাও দেখতে পাবেন না। কাজের মধ্যে কাজ এটাই হবে। তোমার কি মনে হয় তুমি চোখে দেখতে পাও? না হুজুর, আজ সব কিছুই কেমন জানি আবছা আবছা লাগছে। আসলে নবাব কুপিত হলে উজির কখনো চোখে পরিষ্কার দেখতে পায়। শুধু আজ কেন, মনে হয় বহুদিন ধরেই তুমি চোখে কম দেখো। নইলে দেশে যে এত জলাভাব তা তুমি দেখতে পাওনি কেন? আমি পর্যন্ত আজ নর্দমার জল খেয়ে এসেছি, তুমি কি আমার মৃত্যু চাও? হুজুর, আমি বড় বড় ইদারা খোঁড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লোক পাচ্ছি না হুজুর। তারা সবাই জল আনতে অনেক দূর দূর গ্রামে চলে যাচ্ছে। ইদারা খোঁড়ার সময় তাদের তো নেই। তাহলে তো খুবই বিপদ, লোক পাবো কোথা থেকে? আপনার কি মনে হয় আমি সেটা ভাবিনি? ভেবেছি হুজুর, জব্বর একটা বুদ্ধি বার করেছি। বলে ফেলো, আমার আর তর্স হইছে না। আপনার হাতেই তো লোক আছে। আমার হাতে লোক থাকলে কি আর তোমায় এখানে বসিয়ে রাখতাম? তা একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু লোক তো আপনার হাতেই আছে। আমার হাতে আছে অথচ আমি জানি না। কে বলো? কেন মহারাজ, কৃষ্ণচন্দ্রের সভাসদরা শুনলাম তারা নাকি বড় বড় ইদারা খুঁড়তে শুরু করেছে। লোকের অভাব নেই, কিন্তু মহারাজ নবাবকে টক্কর মারবে সেটা কি খুব ভালো দেখাবে? প্রজারা তো দুয়ো দেবে আপনাকে। সভাসদদের এখানে নিয়ে আসতে পারলে ওদের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমরা তাদের দিয়ে ইদারা খুঁড়িয়ে নেব। এটা তো ভালো বলেছো উজির, কিন্তু তাদেরকে এখানে আনবো কি করে? সামান্য একটা প্রশ্ন করার জন্যে। কি সেই প্রশ্ন? মাটির তলায় কি আছে? আর কেউ না পারুক, গোপাল এই প্রশ্নের উত্তর দেবেই। ব্যাস, তাহলে আপনি বলবেন প্রমাণ করে দেখাও, আর প্রমাণ করতে গেলেই ওদের মাটি খুঁড়তে হবে। 9 জন 9টা ইদারা খুঁড়ে ফেললে আর আমাদের জলের কষ্ট থাকবে না। বাবা, বেশ বুদ্ধি দিয়েছো তো। তাহলে ওদের কাছে দুধ পাঠাও, অবিলম্বে যেন তারা এখানে এসে প্রশ্নের জবাব দেয়। 9 জনকেই কিন্তু আসতে হবে। জি জাহাপানা। মন্ত্রী, তাহলে আশা করতে পারি তো আজ থেকেই ইদারা খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে? আগে মহারাজ সব প্রস্তুত, কিন্তু গোপাল যেন এই কাজে হাত না দেয়। না, মাটির নিচে যে জল থাকে সেটা আমি জানি, মন্ত্রী মশাই হয়তো জানেন না, তবে এবার জানতে পারবেন। গোপাল যদি সবই জানে তবে আমাকে বাদ দিন মহারাজ, গোপালই করবে। না, মন্ত্রী মশাইয়ের জানা দরকার মাটির তলায় কি আছে। মাটির নিচে যে মাটি থাকে তা আমি জানি মহারাজ। তারও নিচে কি থাকে সেটা তো জানতে হবে নাকি? গোপাল কিন্তু আমার জ্ঞান নিয়ে মস্করা করছে মহারাজ। কি ব্যাপার দূত, আর নবাবের সব ঠিক আছে তো? আগে তা ঠিক আছে, কিন্তু নবাবের মাথায় একটা প্রশ্ন এসেছে। তার উত্তর খুঁজতেই তিনি আপনার নবরত্ন সভার সবাইকে দরবারে তলব করেছেন, এবং আজই। হ্যাঁ, আজই? তা তো হবে না। মানে আজ থেকে আমার এখানে ইদারা খোঁড়ার কাজ শুরু হবে, তা আজ কিভাবে যাব? তা তো জানি না মহারাজ, তবে নবাবের আদেশ কখনো এদিক ওদিক হয় না। আজ মানে আজ। ও গোপাল, কি করা যায় বলো তো? আমার মনে হয় নবাব জিজ্ঞেস করবেন আমরা সবাই কুশলে আছি তো। এই, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি থামো। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী, তুমি আজই নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে ইঁদারা খোঁড়ার কাজ কিভাবে হবে? আমাদের পাতাল প্রবেশ ঘটবে, প্রজাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। তোমাদের ডেকে পাঠানোর জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, এখানে কেউ তার উত্তর দিতে পারছে না। যদি তোমরা পারো তবে খুবই উপকৃত হই। হুজুর, আপনি আমাদের প্রশ্ন করবেন তাতে আমাদের কষ্ট হবে কেন? এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আমার অন্তত জানা নেই। বাহ, চমৎকার। আচ্ছা বলো তো, মাটির তলায় কি আছে? এটা কোনো প্রশ্ন হলো হুজুর? মাটির তলায় মাটি থাকে, আর কি থাকবে? এই কে আছিস? মন্ত্রীকে বাইরে বের করে রাখ।
এবার বিজ্ঞানী, আপনি বলুন মাটির তলায় কি থাকে? মাটির তলায় কেন হুজুর খনিজ পদার্থ থাকে? এই বিজ্ঞানীকে ধরে রাখ। এবার গোপাল, বলো তো কি থাকে? জল হুজুর। এটা তো খুব সহজ প্রশ্ন হয়ে গেল। না, ততটা সহজ নয়। তোমাকে তো প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল থাকে। হুজুর, মাটি খুঁড়লেই তো তা প্রমাণিত হয়ে যাবে। সেটা বোঝার মতন বুদ্ধি আমার আছে, কিন্তু তোমাদের তা খুঁড়ে দেখাতে হবে যে মাটির তলায় জল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই করে দেখাতে হবে, তাই। হ্যাঁ, তাহলে এদের মাটি খোঁড়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, তাই করো। শোনো গোপাল, যদি জল না বের করতে পারো তবে কিন্তু তোমাদেরও বন্দি করে রাখা হবে আজীবন। উজির, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কাল থেকেই ওদের মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দাও। আমাদের দিয়ে মাটি খোঁড়াবেন? খুব ভালো কাজ হুজুর। এই বুদ্ধি নিশ্চয়ই উজির সাহেবের দেওয়া। হুজুরকে এত ভালো বুদ্ধি আর কে দেবে? তুমি? না না না, আপনার মতো বুদ্ধি কি আর আমার আছে? থাকলে তো আপনার জায়গায় আমিই থাকতাম। এখন কথার চালে আর সময় নষ্ট করে লাভ নেই। কাল সকাল থেকেই মাটি খোঁড়ার কাজ শুরু হবে। আর হ্যাঁ, 9 জনকেই প্রমাণ করতে হবে যে মাটির তলায় জল আছে। কি উজির, ঠিক বলছি তো? ওই বাপরে, এত খাবার! গোপালের ভুঁড়ি তো আজ আর নড়তেই পারবে না। না, খেয়ে দেয়ে তুমি নাক ডাকাও। আমরা চললাম মাটির তলায় কি আছে তা দেখতে। তাহলে তো ভালোই হতো মন্ত্রী মশাই, কিন্তু আমি না গেলে তো সারা জীবন আপনাকে এখানে বন্দিই থাকতে হবে। মহারাজও কিছু করতে পারবেন না। আমাকে বন্দি করা অত সহজ নয়। এক সময় যা তরোয়াল খেলতাম না, এক মহান রাজা আমাকে তার সেনাপতি করেছিল। এই কথা আমি নিজের মুখে কোনোদিন তোমাদের বলেছি? আচ্ছা, এখন কি দিয়ে বললে? মুখ দিয়ে না কান দিয়ে? মহারাজ যে কি করে তোমাকে সহ্য করে তা কি জানি বাবা। কেন সহ্য করে তা এখন বুঝবে। তবে তোমাকে উদ্ধার করা মনে হয় আমার পক্ষে সম্ভব নয়। তা করবে কেন? আমি এখানে বন্দি হলে তোমারই ভালো, তুমি মন্ত্রী হবে। তোমার বকবকানি বন্ধ করো। খাওয়া হয়ে গেছে, এবার জলের খোঁজ করো। তেষ্টায় ছাতি একেবারে ফেটে যাচ্ছে। কেন? তোমার বুদ্ধি না থাক, মুখে তো মধুর বচন আছে, তাই দিয়ে জল আদায় করো। কে আছো? আমাদের একটু জল খেতে দাও, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে যে। নবাবের আদেশ আছে, খাবার পর জল খেলে ঘুম পেয়ে যাবে, তাই জল তোমরা পাবে না। আচ্ছা, বুঝলাম কেন আমাদের দিয়ে ইদারা খোঁড়াচ্ছে। তার মানে এখানেও জলের কষ্ট। তবে এই অপমান হজম করার লোক গোপাল নয়, নবাবকে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে। এই চেষ্টা নিয়ে মাটি কাটা যায়? তার উপর কি প্রচন্ড গরম, কি রোদের তেজ! এর থেকে তো কারাগারে থাকাই ভালো ছিল। ঠান্ডায় ঠান্ডায় থাকতে পারতাম, জল না হয় নাই খেতাম। আপনি কি ছোটবেলায় উঠছিলেন মন্ত্রী মশাই? এতদিনের কথা কি মনে থাকে গোপাল? আরে একটু জল না পেলে তো আর পারছি না। এতটুকুতেই কাইল হয়ে পড়লে গোপাল? এখনো তো জলের সন্ধান পেলাম না। শুধু মাটি আর মাটি। আমি ঠিকই বলেছিলাম, মাটির তলায় মাটি থাকে। মাটির তলায় মাটি, তার নিচে মাটি, তারও নিচে মাটি, তারপর জল। তোমার কথার ওপর না আমার কোনো বিশ্বাস নেই। কেন যে জল বলতে গেলে কে জানে। এখন মাটি কোপাও কোপাও। না, এরা জল দেবে না। থুতু গিলে জীবন ধারণ করতে হবে, নইলে কারাবাস। উফ, আমাদের কষ্টটা যদি মহারাজ জানতে পারতো। উপ উপ, কি হতো? মহারাজ কি মাটি কোপাতো? না না, নবাবকে বলে আমাদের একটা ব্যবস্থা তো করতে পারতো। না, সে গুড়ে বালি। আমাদের কাজ আমাদেরই করতে হবে। হ্যাঁ, অনেকটা খুঁড়ে ফেলেছি। এবার ধারগুলি কেটে কেটে সিঁড়ি বানাতে হবে, নইলে নিচে নামতে পারবো না। একবার সিঁড়ি তৈরি হয়ে যাক, তারপর শুরু হবে আমার খেল। কত ধানে কত চাল তা আমিও দেখে নেব।
একটা ব্যাপারে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি ব্যাপারে মহারাজ? আপনি কি গোপালদের কথা বলছেন? সেটাই ভাবছি। আমার প্রজারা এদিকে জলকষ্টে আছে, দূর দূর গ্রাম থেকে খাবার জল নিয়ে আসছে। সেই জন্য ইঁদারা খোঁড়ার কাজ শুরু হবার মুখে নবাব তাদের নিয়ে চলে গেল। বিষয়টা কেমন জানি লাগছে। আমার মনে হয় ইঁদারা খোঁড়ার কাজটা নবাব আগেই করতে চায়, যাতে প্রজারা বলতে না পারে মহারাজকে দেখে নবাব এই কাজ করেছে। আমারও তাই মনে হয়, কিন্তু একটা ব্যাপারে না খটকা রয়ে যাচ্ছে। কি ব্যাপারে খটকা মহারাজ? আমার নবরত্নের সব সদস্যকে কেন ডেকে পাঠালো? এর পেছনে কি কোনো চক্রান্ত আছে? থাকলে আপনি কি করবেন মহারাজ? তবে চিন্তা করবেন না, গোপাল যখন সঙ্গে গেছে ওরা গর্বের সঙ্গেই ফিরবে। নিচে জল দেখা যাচ্ছে, বেশ টলটলে। এত নিচের জল কখনো খারাপ হতে পারে না। নবাবকে তাহলে প্রমাণ দেওয়া গেল, তবে এমন প্রমাণ যা নবাব কল্পনাও করতে পারবে না। কই হে উজির, প্রমাণ চোখের সামনেই আছে, শুধু নবাবকে নিজের চোখে দেখতে হবে। কি হলো কি? এই ভর দুপুরে কাজ ফেলে দিয়ে এত চিৎকার কেন? চিৎকার করব না তো কি করব? পাতালে ঘুমাবো? তা মাটির তলায় কি আছে তা জানা গেল? জানা গেল মানে নিজের চোখে দেখে এসেছি। তবে চলো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসি। না না উজির মশাই, আগে নবাব, তারপর তার সহচররা। আমি তো সেটাই নিয়ম বলে মনে করি। আরে ছাড়ো তোমার নিয়ম, আমি নিজে গিয়ে দেখবো, তারপর নবাব যাবেন। আমি কিন্তু নবাবকে এই কথা বলতে বাধ্য হব। যাও যাও গিয়ে বলো আমি আগে যাব, তারপর নবাব। এই বুদ্ধি তো আমিই দিয়েছিলাম নাকি? নবাব সেটা দেখুক। আমার বুদ্ধি যে বিফলে যায় না সেটা নবাবকে বোঝাতে হবে। তবে যাও, নবাবকে যা বলার তা আমিই বলবো। তোমার যা খুশি বলতে পারো, আমি নিচে চললাম। আপনার যা ইচ্ছে। সিঁড়ি কাটা আছে একদম নিচ পর্যন্ত, শেষে টলটলে জল। উরে বাপরে, উরে বাপরে, এই যে পাতালের দিকে চলেছি। কে আছো? বাঁচাও, বাঁচাও। বুঝেছি বুঝেছি, এতদিনে জল পেয়ে বাঁচলে তাই তো? আমি এক্ষুনি নবাবকে খবর দিচ্ছি। উজিরটা গেছে, এবার নবাবের পালা। মজা দেখাচ্ছি আমি। আমার নাম গোপাল। হুজুর, হুজুর শিগগির আসুন। মাটির নিচে কি আছে তার সন্ধান আমি পেয়েছি। টলটলে জল, একেবারে পরিশুদ্ধ। ওহ, প্রাণ ভরে খেয়েছি। আপনি নিজে একবার সেই জলের স্বাদ নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু উজির কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। উজির সাহেব তো জল খাচ্ছে, ইদারা নিচে নেমে গেছে। কতবার বললাম নাববেন না, নাববেন না, আগে নবাবকেই জল খেতে দিন। তো আমার কথা শুনলই না, উল্টে বলল ছাড়ো নবাবের কথা, চাচা আপন প্রাণ বাঁচা বলে ইদারা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বড্ড পার বেড়েছে উজিরের, এবার ওর কানটাই কেটে নেবো। যাকে আমার আর তস হচ্ছে না, তাড়াতাড়ি চলো। কতদিন পরে ভালো জল পান করব। ওই দেখুন কেমন ইদারা কাটা হয়েছে, নিচে নামলে দেখতে পাবেন জল একেবারে টলটল করছে। কি মিষ্টি তার স্বাদ। আপনি আগে নামুন হুজুর, তারপর আমি আসছি। বাঁচাও, 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 নিচে কাউকে নামাও, বাঁচাও। উজিরের গলা মনে হচ্ছে বেটা বলছে নাকি? কি আর বলবে, বলছে বাঁচলাম, নবাবকে নিচে আসতে বলো। আমি আসছি, ওর মজা দেখাচ্ছি। এবার নামুন হুজুর, সিঁড়ি বেয়ে বেয়ে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যাক, এতক্ষণে প্রতিশোধ নেওয়া গেল। তথে ষাট্ঠং। তোমাদের বুদ্ধিতে ওদের দিয়ে ইদারা কাটার ব্যবস্থা করা হলো। এবার উঠবো কি করে? আহমক কোথাকার। আমি কি জানতাম যে গোপাল এইভাবে প্রতিশোধ দেবে? ব্যাপারটা কিন্তু খুব খুব অন্যায় করলো গোপাল। অন্যায় করেছো তুমি। আগে ওপরে উঠি, তারপর তোমার কান যদি আমি না কাটি তো আমি আর নবাব থাকবো না। এবার নিচে নামা যেতে পারে। নবাবকে বলতে হবে কি অন্যায় করেছে উজির, আপনাকে ভুল বুঝিয়ে। ওদিকে আমার দড়ি আর আংটা রাখা আছে। আংটাটা মাটিতে পুঁতে দড়ি ধরে নিচে নেমে দেখি নবাব আদপেই শিক্ষা পেয়েছে কিনা।
গোপাল তুমি এসেছো, এসো ভাই আমাদের বাঁচাও। এই ঠান্ডা জলে বেশিক্ষণ থাকলে সর্দি গরমি হয়ে আমাদের মরতে হবে। আমাকে ওপরে ওঠাও ভাই। একটা কথা মনে রাখবেন হুজুর, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আমরা রাজসভার পারিষদ, আমাদের দিয়ে এই কাজ না করালেও পারতেন। খুঁজলে ইদারা কাটার লোক আপনি পেয়ে যেতেন নবাব বাহাদুর। ঘাট হয়েছে গোপাল, এবার আমাদের ওপরে তোলো লক্ষ্মীটি সোনা। একটা শর্তে, যে নখানা ইদারা আপনি আমাদের দিয়ে কাটালেন সেখান থেকে রোজ 9 ঘড়া জল আমাদের বাড়ি পাঠাতে হবে। রাজি? নিশ্চয়ই নিশ্চয়ই, এটাও এমন কি কথা? আপনি কিন্তু কথা দিলেন, নবাব কথা দিলে কিন্তু তার ফেরানো যায় না। তা কি আর আমি জানি না ভেবেছো গোপাল? সব জানি। এই মর্কট উজিরটাকে না তাড়িয়ে আমি ছাড়বো না। গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। মা, তুমি তুমি কোথা থেকে আসলে? আমি তো ভেবেই সারা। পাতাল থেকে জল নিয়ে এসেছি গিন্নি। তোমায় আর কষ্ট করে দূরগ্রাম থেকে জল আনতে হবে না। রোজ 9 ঘড়া জল তোমার ঘরে পৌঁছে যাবে। কে পাঠাবে গো? স্বয়ং নবাব। মাটির নিচে কি আছে তা বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়ে এসেছি, আর আমার পিছনে লাগার সাহস পাবে না। শঠে ষাট্টং দিয়ে এসেছি। ও মা, তোমার যে এত বুদ্ধি, তা তো আগে জানতাম না। বুঝলে গিন্নি, আমি কিন্তু আর বেঁচে নেই, মরে গেছি। এই সকাল সকাল কি অলক্ষণে কথা বলছো তুমি? না গো, আমি সত্যি বেঁচে নেই গো। এই কিছুক্ষণ আগেই দেহ ছেড়ে চলে গেছি। ও মা গো, বলি জল জানতো লোকটা মরে গেল। আমি যে বেধবা হয়ে গেলাম। এবার কি হবে গো? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় না, এসে দেখে যা, তোদের দাদু দেহ ছেড়ে চলে গেছে রে। আরে আমার কথাটা শুনবে তো? না 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 না, শোনার কি আছে? সামনে একটা জল জ্যান্ত ভূত বসে আছে, আমি তার সঙ্গে কথা বলি কিভাবে? কি হয়েছে দিদা? দাদুর কিছু হয়নি তো? মরে গেছে, মরে গেছে রে তোদের দাদু। আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। ওরে আমার কি হবে রে? তোদের কি হবে রে? তোদের দাদু যে আর নেই রে। দাদুর আবার কি হলো? ওই তো দিব্যি খাটের ওপর বসে পা দোলাচ্ছে, আর তুমি ভেবে বসলে দাদু সত্যিই মরে গেছে। আরে আমায় পুরো কথাটা বলতে না দিয়ে মরা কান্না কাঁদতে শুরু করে দিল। সকালবেলা এসব কথা বলতে হয়? তোরাই বল। কি আশ্চর্য! আরে পুরো কথাটা শুনবে তো নাকি? আমি বলতে গিয়েছিলাম, কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মরে গেছি, তোদের দিদার কাছে একটু ইলিশ মাছের পাতুরি খেতে এসেছি। আমাকে না বলতে দিয়েই তোদের ডাকতে শুরু করে দিল। কি কান্না, কি কান্না! ও দাদু, স্বপ্ন নিয়ে এত ভাবার কিছু নেই। আর যদি তুমি দেখো মহারাজা হয়ে গেছো, তাহলেই কি সেটা সত্যি হবে? এটাই তো আসল কথা। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ, এটা তো বুঝতে হবে। যাকে বাবা, ভাগ্যিস তোরা এসেছিলি, নইলে এতক্ষণে হয়তো চিতায় উঠতে হতো। যাই, গিয়ে ভালো করে স্নান সেরে রাজসভায় যাই, একটু দেরি হয়ে গেল আজ। কি ব্যাপার? মহারাজের মুখে কোনো কথা নেই, সবাই চুপ করে আছে। মহারাজের কি শরীর খারাপ? না গোপাল, কাল একটা স্বপ্ন দেখে মনটা খুব মুষড়ে পড়েছে। মহারাজ, স্বপ্ন তো আমরা মাঝে মাঝেই দেখি, কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ওই ওই শুরু হলো গোপালের জ্ঞান দেওয়ার চেষ্টা। দেখছো মহারাজের মন খারাপ, তার উপর এত বক বক দিলে তো সবকিছু মহারাজের গুলিয়ে। না না, গুলিয়ে যাবে কেন? কাল রাতের স্বপ্নের কথাটা না আবার মনে পড়ে গেল। আহা, তেমন যদি সত্যি হতো। আচ্ছা, মহারাজের কি হলে মন ভালো হয়ে যাবে তা আমি জিজ্ঞেস করতে পারি মন্ত্রী মশাই? তোমার জিজ্ঞেস করার কি আছে? আমি মহারাজের মন্ত্রী,
আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করিনি, আর উনি এলেন মহারাজকে প্রশ্ন করে বিরক্ত করতে। মন্ত্রী কি হচ্ছে? গোপাল, তুমি প্রশ্ন করতে পারো। যথাজ্ঞা মহারাজ। আসলে আমি জানতে চাইছিলাম কি এমন স্বপ্ন দেখেছেন যার জন্য আপনি এতটা উতলা হয়ে আছেন। কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। আহা! কি স্বপ্ন দেখলাম! আমি মেঘের প্রাসাদে বাস করছি। আমি মেঘের উপরে বসে বসে আকাশে উড়ছি, মেঘের জলে স্নান করছি, মেঘ আমাকে উপরে নিয়ে যাচ্ছে, আরো উপরে। মেঘের পিঠে বসে আমি কালিদাসের মেঘদূত কাব্য পাঠ করছি। আহা! আমার যদি এরকম একটা মেঘের প্রাসাদ থাকতো কি যে ভালো হতো বলো, কিন্তু এই জীবনে আর তা সম্ভব নয়। আমি জানি, সেই দুঃখে না মাঝে মাঝে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। গোপাল, ও গোপাল, মেঘের প্রাসাদে বাস করা আমার এই জীবনে আর হবে না। না, মহারাজ, এই স্বপ্ন অনেকেই হয়তো দেখে, কিন্তু তা কি কখনো সত্যি হয়? স্বপ্ন আর বাস্তব তো দুটো আলাদা মনের অবস্থান। এই দুঃখটা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে মহারাজ। শুনতে খারাপ হলেও এটাই মহা সত্য কথা। জানি, তবু মন মানতে চায় না যে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মহারাজের এই স্বপ্ন বাস্তব করা কিছুতেই সম্ভব নয়। আমার অপরাধ নেবেন না, যা সত্যি তাই বললাম। হ্যাঁ, ওই আর একজন মহাপণ্ডিত এসেছেন, এমন ভাবে কথা বলেন যেন উনি সব জানেন, আর মাসে মাসে মোটা মাসোহারা নিয়ে বিজ্ঞান চর্চার নামে ঘুমো। বলি, না বলে দেওয়াটা তোমার পক্ষে খুব সহজ। কাজ করতে হবে না, আমাদের কাজ করে খেতে হয়, বুঝলে? গোপালের আদর্শ সাগরে ছুটেছে। গোপাল যা বলে উনি ঠিক তাই বলে। এই মন্ত্রী, সোজা কথায় বলো তো, আমার এই স্বপ্নকে সার্থক করা কি সম্ভব না অসম্ভব? খুব সম্ভব। কেন অসম্ভব? তা কি ওরা বলেছে? বলেনি, কারণ ওরা কিছুই জানে না। সব মূর্খের দলকে আপনি রাজসভায় জায়গা দিয়েছেন। এত কথার দরকার নেই। আচ্ছা, আপনি কি এই কাজটা করতে পারবেন? মানে মহারাজকে মেঘের প্রাসাদ বানিয়ে দিতে পারবেন? আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি পারবো। মহারাজকে মেঘের প্রাসাদ আমি বানিয়ে দেব। সাবাস মন্ত্রী, সাবাস। আমি কারো মুখ থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। গোপাল, তুমি আর বিজ্ঞানী এই বিষয়ে কোনো আর কথা বলো। মন্ত্রী যখন বলেছে ও পারবে, তখন ওর ওপরেই আমাকে আস্থা রাখতে হবে। তা মন্ত্রী, কবে থেকে তোমার কাজ শুরু হবে? একটা কথা আগেই বলে নি মহারাজ, এই কাজে খরচা কিন্তু প্রচুর, অনেক লোক লাগাতে হবে। আর কবে শেষ হবে সেটাও কথা দিতে পারছি না। একটু কিন্তু সময় লাগবে। গোপাল যেন আমায় এ ব্যাপারে প্রশ্ন করে উত্ত্যক্ত না করে। গোপাল, তুমি কিন্তু এ ব্যাপারে একেবারে চুপ করে থাকবে। মন্ত্রীকে তার কাজ করতে দিও। আজ যা চাল চেলে এসেছি না, আর তোদের ভাতের অভাব হবে না। কি চাল মন্ত্রী মশাই? মহারাজের খুব শখ মেঘের প্রাসাদে থাকবেন, মেঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবেন। আমি সেই মেঘের প্রাসাদ বানিয়ে দেব বলে কথা দিয়ে এসেছি। সত্যি? আমাকে সেই প্রাসাদে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? আমি মেঘের উপরে চেপে মহারাজের সেবা করব। আরে তুই মরকট না গাধা রে? মেঘের ওপর কোনো প্রাসাদ কখনো হয়? কোনোদিনও দেখেছিস? না, তা দেখিনি। তবে আপনি তো আর এমনি এমনি মহারাজকে কথা দিয়ে আসেননি। নিশ্চয়ই হয়, নইলে আপনি বলবেন কেন? আমি বলেছি মোহর গেড়ানোর জন্য। যার ভাগ তোরাও পাবি, বুঝলি? আমরা পাবো কেন? দেখুন, কাজ না করে রোজগার করাটা আমাদের পোষাবে না। ওরা কাজ না করলে আমি রাখি তোদের? মহারাজকে ধোঁকা দেওয়ার জন্য তোদের মাটি কোপাতে হবে। মহারাজ জিজ্ঞেস করলে বলবি মাটির তলায় ভিত তৈরি হচ্ছে, ওপরে বিরাট প্রাসাদ হবে তো তাই। খবরদার, মেঘের প্রাসাদের কথা কাউকে বলবি না, লোকে কিন্তু মহারাজের কান ভাঙাবে। সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা বিজ্ঞানী, মেঘের ওপর প্রাসাদ বানানো কি সত্যি সম্ভব? গোপাল, তোমার মতো বিচক্ষণ লোক এরকম একটা বোকার মতো প্রশ্ন আমায় করছে।
হ্যাঁ না মানে আমি বিশ্বাস করি না এই কাজ সম্ভব, কিন্তু কিন্তু মন্ত্রী কি করে এত জোর দিয়ে কথাটা বললো যে এই প্রাসাদ ও তৈরি করে দেবে? নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। তবে নজর রাখতে হবে, ঠিক সময়ে ঠিক খেলাটা খেলতে হবে। নজর কি করে রাখবো? মহারাজ তো তোমায় এ ব্যাপারে কোনো কথাই না বলতে বলেছেন। তাহলে আচ্ছা, সবকিছুই কি মহারাজকে বলে করতে হবে? হ্যাঁ, ঠিক সময়ে জানালেই চলবে। আমরা তো মহারাজের ভালোর জন্যই নজর রাখার কাজটা করছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। গোপনে নজর রাখতে হবে যাতে মহারাজ জানতে না পারেন। ভালো করে মাটিটা খোঁড়, একদম মাটির তলা পর্যন্ত যতদূর পারিস। হ্যাঁ, আচ্ছা, পাতালে চলে যাবো নাকি? হ্যাঁ, কিন্তু এইভাবে মাটি খুঁড়লে তো ওপরটা ফোঁপড়া হয়ে যাবে, ধস নামবে তখন। তাতে তোর কি? আমাদের কাজ দেখাতে বলেছেন, কাজ দেখাচ্ছি ব্যাস। আমাদের কিন্তু এইখানেই থেমে যাওয়া উচিত, আর নিচে নামা ঠিক হবে না। কিন্তু মন্ত্রী কি আমাদের মোহরের ভাগ দেবে? নাকি নিজে নিয়েই কেটে পড়বে? না দিয়ে কেটে না পড়ে আবার। সে তো কেটেই পড়বে। কাজ না দেখিয়ে মোহর রোজগার করা কি ওই মহারাজের নজর এড়িয়ে যাবে? হ্যাঁ, বেটা মন্ত্রী কিন্তু ওই দেশ ছেড়ে পালাবে। কাজ আর এমনিতেই হবে না, এখানেই শেষ। আর কোথায় কাজ করবি? তুই নাকি ওই মেঘের প্রাসাদে চাকরি করবি? হ্যাঁ, মেঘের পিঠে চড়ে মহারাজের সেবা করবি? সে যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আর বলছি না। আগে মোহর, পরে কাজ। হ্যাঁ, আজ আকাশটা দেখেছেন মহারাজ? মেঘে মেঘে একাকার হয়ে আছে, কি সুন্দর তাই না? হ্যাঁ, আমিও দেখেছি, কি সুন্দর মেঘের খেলা। তা মন্ত্রী, আমার মেঘের প্রাসাদ কত দূর? মহারাজ, কাজ এগোচ্ছে। এখন ভিত খোঁড়ার কাজ চলছে, সেটা দেখার কিছু নেই। যখন দেখার মতো অবস্থা হবে আমি আপনাকে তা দেখাতে নিয়ে যাব। মনে রেখো মন্ত্রী, জলের মতো মোহর খরচা হয়ে যাচ্ছে, আর কাজ যদি ঠিক মতো না হয় আমাকে প্রজাদের কাছে তার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। তবে তবে আজকেই শেষ দিন। হ্যাঁ, মোহর না পেলে আর একটাও কোদালের কোপ মারব না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। না, ব্যাপারটা শোন, আমরা যদি উপাস দিয়ে বেরিয়ে যাই তবে হয়তো মেঘের দেশে চলে যাব। কি মজা হবে বলতো? দেখ, আষাঢ় শ্রাবণ সব চলে গেল, আর আমরা মাটি খুঁড়েই চলেছি। এখান থেকে মেঘ দেখাই যাচ্ছে না, আর মন্ত্রী বানাবে মেঘের প্রাসাদ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কত মোহর ওই মন্ত্রী গেড়িয়েছে জানিস? হ্যাঁ, না, আমার সামনে তো গেড়াইনি, কি করে বলবো? মন্ত্রী কি এদেশে থাকবে মনে হয়? ঠিক পালাবে দেখবি। আমরাও পালাবো তাহলে। পালিয়ে কি ওই কলা খেয়ে বাঁচবি? হ্যাঁ, হাতে মোহর পাবো, তারপর পালানোর কথা ভাববো। মেঘের প্রাসাদে কোথায় এত মোহর লুকানো আছে তা আগে খুঁজে বার করতে হবে। আর তোরা সারা নগরে তল্লাশি চালা, কোথায় এই প্রাসাদের কাজ হচ্ছে। হ্যাঁ, তা আমরা কালকেই খুঁজে বার করব। কিন্তু তুমি লুকোনো মোহর বার করতে কোথায় যাবে? কেন, মন্ত্রীর বাড়িতে গিয়ে বলবো লুকোনো সোনার মোহর বার করে দাও, ওরা সেটা বার করে আমার হাতে দিয়ে দেবে, ব্যাস। মাগো, শেষ কবে খেয়েছি মনে করতে পারছি না, একটু অন্ন জল দেবে? ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আহা, কি চেহারা হয়েছে গো তোমার! এসো, দাওয়ায় বসো, আমি তোমার জন্য দুমুঠো ভাত ডাল নিয়ে আসি। ওষুধে কাজ হয়েছে, দেখি কোনো সংবাদ পাই কিনা। এই নাও বাবা, যতটুকু হাড়িতে ছিল সবটা দিলাম, ভালো করে পেট ভরে খেও। আর ভাত নেই না?
হাড়ি একেবারে উপুর করে দিয়েছো তাই তো? আগে হ্যাঁ বাবা, তোমার পেট ভরেনি না? আসলে অনেক দিনের খিদে তো, ওইটুকু ভাতে ভরবে কি করে? তুমি ওঠো না, আমি নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি, নইলে এই হাঁড়ি আবার মাজতে হবে। এঁটো হাঁড়িতে ভাত আমি বসাই না, তিথি নারায়ণের মতো। তার উপর তুমি এতদিনের অভুক্ত। তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত বানিয়ে আসছি, এক্ষুনি। কি এখানে এত বড় গর্ত কোথা থেকে এলো? কাছে পিঠে কেউ নেই তো? তোমরা কে? এখানে কি চাই? জানো এখানে একটা রাজকার্য চলছে। রাজকার্য? এখানে রাজকার্য তো রাজসভায় হয়, তা এখানে কি হচ্ছে? দেখো এত কথা বলতে পারবো না, মন্ত্রীমশাই বলতে বারণ করেছেন। হ্যাঁ বাবা, একটা কুয়ো খুঁড়তে এত মোহর খরচা হয়ে গেল। আমরা কিন্তু এখনো কিছু পাইনি, মোহর তো সব নিয়ে গেছে মন্ত্রীটা। তবে কাল থেকে কাজ বন্ধ করে দেব, মোহর না পেলে কোনো কাজই হবে না, এ কথা তোমায় বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি মহারাজকে বলে দেব যে মন্ত্রী তোমাদের একটা মোহরও দেয়নি। মোহরগুলো যে বেরিয়ে পড়লো, লোকটা দেখেনি তো? ভিখিরি মানুষটা মন দিয়ে খাচ্ছে, মোহরগুলো নিশ্চয়ই দেখতে পায়নি। আর দেখলেও বাকি, মন্ত্রীর বাড়িতে মোহর থাকতে পারে না। আচ্ছা বুঝলাম, মন্ত্রীর বাড়িতেই এত মোহর লুকানো আছে। আর কিছু দেব বাবা? না না না, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি কতদিন বাদে একটু পেট পুড়ে খেলাম। আজ নিজের চোখে দেখে এলাম দাদু, মেঘের প্রাসাদ বানানোর নামে একটা গর্ত খোঁড়া হচ্ছে, আর সেখানেই বোধহয় মোহর লুকানো আছে। না রে, মোহর আমি নিজের চোখেই দেখে এসেছি মন্ত্রীর বাড়ি। শোনো গিন্নি, তোরাও শোন, কাল সকালে সোজা রাজসভায় গিয়ে সবাই মিলে মরা কান্না কাঁদবি, বলবি আমি মারা গেছি। মহারাজ যেন দয়া করে আমার বাড়িতে আসেন, নইলে শেষকৃত্য সম্পন্ন করা যাচ্ছে না। মরণ নাকি? ও আমার মুখ থেকে বেরোবে না। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো আর তুমি শুধু কাঁদবে। কি গোপাল আজ আসেনি? কেন কেন কেন? গোপালের কিছু হয়নি তো? গোপালের আবার কি হবে? জয় পেট খারাপ হয়েছে। এ আমার কি হলো মহারাজ? আমি তো কখনো কোনো পাপ করিনি, ঈশ্বরে আমার কি করলো? কি হয়েছে? গোপালের কিছু হলো? আরে আমাকে শিগগিরই জানাও। দাদু আর নেই মহারাজ, দাদু আর নেই। কাল রাতে দাদুকে কালো জাদু এসে গলা টিপে মেরে গেছে। আজ সকালে দিদা তা দেখেই আমাদের খবর দিল। দয়া করে আপনি একবার চলুন, নইলে যে দাদুর শেষকৃত্য করা যাচ্ছে না। কি বলছো এসব? গোপালকে হত্যা করা হয়েছে? কারা এসব করলো? মন্ত্রী, কার এত বড় সাহস যে গোপালকে হত্যা করতে পারে? মন্ত্রী তুমি এক্ষুনি সবাইকে নির্দেশ দাও, যেভাবেই হোক গোপালের হত্যাকারীকে আমার চাই। আর এখন চলো আমরা সবাই মিলে গোপালের বাড়ি যাই।
মহারাজ আমি কিন্তু আর এখানে নেই, মেঘের ওপর ভাসছি। আহা, মেঘের প্রাসাদ যে কি সুন্দর, তা কি করে আপনাকে বোঝাবো। এ কি শুনলাম তুমি আর বেঁচে নেই? আমার সঙ্গে তুমি মস্করা করছো? মহারাজ আপনার সঙ্গে মস্করা করার স্পর্ধা আমার নেই, কিন্তু কাল রাতে স্বপ্ন দেখলাম আমাকে কারা যেন হত্যা করে এখানে শুয়ে দিয়ে গেছে। তারা আমার খুব উপকারই করেছে। আমি এখন মেঘের প্রাসাদে ঘুরে বেড়াচ্ছি। তার মানে তুমি বলতে চাও আমি মেঘের প্রাসাদে থাকতে পারবো না? কেন পারবেন না? তবে ইহজীবনে সম্ভব নয়। আমার মতো মরে গেলে তারপর পারবেন। মহারাজ স্বপ্ন স্বপ্নই, তা কখনো সত্য হয় না। তবে আমার এত মোহর সব কোথায় কোথায় গেল? আপনি যদি আমাকে ইহজীবনে ফিরে আসার অনুমতি দেন তো মোহর কোথায় আছে তা বলতে পারি। আমি সব বুঝে গেছি। ওঠো ওঠো, এবার ওঠো। সবার আগে মহারাজ আপনার মন্ত্রীকে এক্ষুনি গ্রেফতার করুন, তার বাড়িতে তল্লাশি নিন, ভাতের হাঁড়িগুলো ভালো করে খুঁজতে বলুন, সব মোহর পেয়ে যাবেন। পেয়াদা, আগে মন্ত্রীকে এক্ষুনি বেঁধে ফেলো, তারপর তল্লাশি। বেটা ভাতের হাঁড়িতে পর্যন্ত সোনা রেখেছে, একদিন দেখবি না খেতে পেয়ে মরবে। এমনকি পুরনো উনুনের মধ্যেও এই বেটার লোভের কোনো শেষ নেই। ভাগ্যিস কপাল ছিল। এরকম এরকম লোভী মন্ত্রীকে কি শাস্তি দেওয়া যায় বলতো গোপাল? সেটা আপনি ঠিক করুন মহারাজ। শত হলেও মন্ত্রী মশাই আমার সহকর্মী। ঠিক আছে, ও মেঘের রাজ্যে আমাকে নিয়ে যেতে চেয়েছে, ওকে সেখানেই পাঠানো হবে। রাজ্যের সবচাইতে উঁচু তাল গাছের উপর মন্ত্রীকে বেঁধে রাখলে মনে হয় ও মেঘের রাজ্যেই থাকবে। আমি মহারাজ আমার কাজ করেছি, এবার আমায় বিদায় দিন। বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য আমার এতগুলি মোহর ফিরে পেলাম, এর অর্ধেক তোমার। না মহারাজ, মোহরের প্রতি আমার কোনো লোভ নেই। আপনার সেবা করাই আমার কাজ। ওরে ওরে তোরা শাঁখ বাজা, বলি জ্যান্ত ভূত ফিরে এসেছে। উলুধ্বনি কর রে, ভূতের মাথা বলেই এত বুদ্ধি। জ্যান্ত হলে কি আর বাট পাট ধরতে পারতো? আমি ভূত হয়ে তোমার ঘাড় মটকালে কি তুমি খুশি হতে? বালাই সৎ, তুমি ভূত হলে তো আমায় ভূতনি হতে হতো। ঘরের ভূত ঘরে ফিরে এসেছে, এর চাইতে বেশি কিছু আমি চাই না। মন্ত্রী, আজ সকালে আমার বাগান থেকে 10 কাঁড়ি কলা খেয়ে গেছে বাঁদর। এর কিন্তু একটা বিহিত চাই মন্ত্রী। বাঁদরের বাঁদরামি আমি মেনে নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। মহারাজ আপনার রাজসভাতেই যদি বাঁদরের বাদরামি বাড়তে থাকে তাহলে আর রাজ্যে পারবে না কেন? আমার রাজসভায় যে কে বাঁদর তা তোমাকে বলতেই হবে। আমরা সবাই বাঁদর। গোপাল কিন্তু ঠিকই বলেছে মহারাজ, এই বিজ্ঞান বলছে মানুষের জন্ম বাঁদর থেকে। হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকেও বাঁদর বললে? শুধু আপনি কেন, আমার আপনার পূর্বপুরুষরা সবাই বাঁদর থেকেই এসেছে। যেমন ব্যাঙাচি থেকে ব্যাঙ। তার মানে আমার সভায় সবাই বাঁদর? আহ, এ তুমি কি বলছো গোপাল? আমরা সবাই বাঁদর। আচ্ছা মহারাজ, ওই বাঁদরের দিকে ভালো করে তাকিয়েছেন, দেখবেন কেমন যেন মানুষ মানুষ দেখতে, হাবভাবে একেবারে মানুষের মতো। গোপাল, তাহলে আমার রাজসভায় কতজন বাঁদর আছে? সবাই খারাপ বাঁদর নয়, কেউ ভালো বাঁদর চেয়ে নিয়ে খায়, আর কোনো কোনো বাঁদর আছে যারা কেড়ে নিয়ে খায়। এখন আবার কিছু নতুন বাঁদর এসে জুটেছে। মহারাজ, গোপাল কিন্তু আমাকে বড্ড অপমান করছে। ও যদি নিজে বাঁদর হয় তবে বাঁদরামির সমস্যা গোপাল নামের বাঁদরটাকেই দেওয়া হোক। মহারাজ, বাঁদরের বাদরামি কি করে বন্ধ করতে হয় তা আমি জানি,
আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। তাহলে তুমি সবার সামনে কথা দিলে বাঁদরের বাঁদরামি তুমি বন্ধ করবে, তাই তো? যথা আজ্ঞা মহারাজ। আজ তুমি যা দিলে না, মন্ত্রী মুখ একেবারে বাংলার 5 করে দিলে। হ্যাঁ, আমি তো কিছু মিথ্যে কথা বলিনি, বাঁদরকে বাঁদর বলেছি, ব্যাস এটাই আমার অপরাধ। একটা কথা কানে এলো, আমাদের মন্ত্রী নাকি পা ভাঙা ভগবানের বাড়িতে রোজ যাচ্ছে। ব্যাপারটা কি বলো তো? কথাটা আমার কানেও এসেছে, তার কি করা যাবে, বাঁদর বাঁদরের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ তা বটে, চড়ে চড়ে যদি মাস্তুতো ভাই হতে পারে, তবে বাঁদরে বাঁদরে কেন মামা ভাগ্নে হবে না? তা বটে, এখন দেখা যাক মন্ত্রী কি খেলা খেলে। আয় আয়, তোরা যে আসবি আমি জানতাম। না এসে উপায় আছে? একটা কাজ আছে, তাই তোদের খোঁজ করছিলাম। কাজ ছাড়া কি আমাদের খোঁজ করে বলুন? বড় বড় কথা না বলে আগে কাজের কথাটা শোন। বলুন মন্ত্রী মশাই, আমরা তো শুনতেই এসেছি। হ্যাঁ, তোরা বাঁদর সাজতে পারবি? বাঁদরকে আপনি বাঁদর সাজাবেন? আরে গাধা সাজতে বলিনি, এটাই তোর ভাগ্য, তাহলে 4 পায়ে হাঁটতে হতো। আচ্ছা, এত পশু থাকতে হঠাৎ গাধা কেন? মহারাজের বাগানে হঠাৎ করে বাঁদরদের খুব উৎপাত শুরু হয়েছে, আর এই বাঁদর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে গোপালকে। গোপাল আমায় বাঁদর বলে অপমান করেছে, ভাবতে পারিস? এর একটা বিহিত করতেই হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরা বাঁদর সেজে নগরের মানুষকে একেবারে নাজেহাল করে দে, দেখি গোপাল কি করে বাঁদর তাড়ায়। প্রথমেই হামলা হবে গোপালের বাড়িতে। আজ রাজসভায় মন্ত্রীকে ঘুরিয়ে বাঁদর বলেছি, এর শোধ ও নেবেই। তাই রাতে সকলেই আমরা জেগে থাকবো। আমার জামাই যখন এসেছে, তখন জামাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। নিশ্চয়ই শ্বশুর মশাই, আমি আপনার পাশেই আছি। বাঁদরকে বাঁদর বলাই উচিত, কিন্তু আমাদের উপর কি রকম প্রতিশোধ নেবে সেটাই তো বুঝতে পারছি না। প্রতিশোধ নেবার একটাই পথ, নগরে বাঁদরের উৎপাত বাড়িয়ে দেওয়া। আর তার প্রথম পদক্ষেপ হবে আমাদের বাড়ি। বাঁদর বাদরামও করবে। তাহলে তো রাত জাগতেই হবে। এই গুলটে পুটি, তোরা আবার ঘুমিয়ে পড়িস না যেন। হ্যাঁ না না, ওরা ওস্তাদ, ওরা আমার বাহিনীর প্রধান সেনাদল, নইলে কি আর এত সমস্যার সমাধান করতে পারতাম? তাহলে তাড়াতাড়ি খেয়ে দে, আমরা ঘুমানোর মান করে জেগে থাকি, কেমন? হ্যাঁ তাই করো। আমার মন বলছে আজ কিছু একটা হবে। কি হতে পারে? চুরি, ডাকাতি? না, তা এবার হবে না, এবার অভিনব কিছু একটা হবে। এই যেমন বাঁদর আসতে পারে। বাঁদর রাতের বেলায়? কখনো তো শুনিনি। না না, এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু যেহেতু বাঁদর তাড়াবার ভার মহারাজ আমাকে দিয়েছেন, তাই আমি ধারণা করছি রাতে বাঁদরই আসবে। এই বাঁদর ধরা সবার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক বলেছেন শ্বশুর মশাই, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় আপনার কথাই ঠিক। মন্ত্রী বাঁদর সাজিয়ে কাউকে না কাউকে এখানে পাঠাবে। ব্যাটাকে একবার হাতে নাতে ধরলে বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, বাহ, চমৎকার! কে বলবে তোরা মানুষ? হ্যাঁ, তা তো বলবেনই। বাদর সাজার চাইতে ভূত সাজা অনেক সম্মানের ছিল। না মরা পর্যন্ত ভূত হবে কি করে? তার থেকে বাঁদর হওয়াই ভালো। সে তো আপনি বলবেনই, আমরা চোর বলে যেন আমাদের কোনো জাত নেই না। আমি তো আর তোদের বাঁদর বলিনি, যে বলেছে তার বাড়ি একেবারে তছনছ করে। কে বলেছে? গোপাল? হ্যাঁ রে, মহারাজকে বুঝিয়েছে আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। কি সাহস, বুঝেছিস? বেটার এত সাহস, আপনার বাপকে বাঁদর বলেছে? আরে আমার বাপকে শুধু নয়, তোর বাপকেও তাই বলেছে। আমার বাপকেও বাঁদর বলেছে? আচ্ছা, আমার নাম কি মহারাজের সামনে বলেছে? একেবারে মহারাজের সামনে। যা অপমান করলো তোকে, বাপরে! আমি হলে তো গোপালকে মেরেই বসতাম। শুনলি ঘটা, গোপাল একদম মহারাজের সামনে আমাদের নাম বলেছে। ও কি যে আনন্দ হচ্ছে! মহারাজ আমাদের নাম জানতে পেরেছেন। ও মন্ত্রী মশাই, মহারাজ যখন আমাদের চেনেই, তখন একটা চাকরি যদি জোগাড় করে দেন তো আর চুরি করে খেতে হবে না। হ্যাঁ, তা আমি দিতেই পারি, কিন্তু মহারাজের চিড়িয়াখানায় বাঁদর সেজে থাকতে হবে। পারবি? জামাই, এবার ওদের আসার সময় হয়ে গেছে।
অনেক রাত হয়েছে, একটা কাজ করা যাক। তোমরা বাইরে বেরিয়ে লুকিয়ে থাকো, ওরা আসলে দূর থেকে ওদের লক্ষ্য রাখো। ঘরে আমি আছি, এখানে যা করার তাই করব। আসবে তো? আমার অনুমান কখনো মিথ্যে হয় না জামাই। আমার মন যখন বলছে আজ রাতেই কেউ আসবে, তখন আসবেই। তোমরা অন্ধকারে লুকিয়ে থাকো, লক্ষ্য রেখো। গোপাল বড় উপকার করেছে রে, মহারাজের কাছে আমাদের নাম বলেছে, তার মানে মহারাজ আমাদের চেনেন। কিন্তু আমাদের যে বাঁদর সেজে থাকতে হবে। থাকলে থাকবো, আর খেতে পড়তে তো পাবো। যদি রোজ কলা খেতে দেয় তবে কি হবে বলতো? এই কথাটা তো মাথায় আসেনি আমার। তোর বুদ্ধি আছে রে ঘটা। আমার আর কি বুদ্ধি রে ঘটা, আমার বাবার যা বুদ্ধি ছিল না, তা তুই কল্পনাও করতে পারবি না। শুনলি গুলটে, বাঁদরকে কখনো বাংলা কথা বলতে শুনেছিস? দাদু তাহলে ঠিক কথাই বলেছিল, এরা বাঁদর নয়, মানুষ। দাঁড়া, আমরা চুপি চুপি বাড়ির দিকে যাই। ঘটা একদম কথা বলিস না, চুপ করে থাক। গোপাল দিকে গেলে খুব বিপদ হবে রে। চুপ করে থাক, কথা বলিস না কিন্তু। কিরে, এসেছিস? ভালোই করেছিস। তবে বাপ ঠাকুরদার নাম ডোবালি রে, নিজের ভাষা ভুলে বাংলায় কথা বলছিস। কেন? মানুষের ভাষায় কথা বললে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোদের পূর্বপুরুষরা বাংলায় কথা বলতো না, বাঁদরের ভাষায় বলতো রে। বাঁদরের ভাষা তো আমরা জানি না। নিচে নামবো, একটু শিখিয়ে দেবে? এই দেখ দেখ দেখ, চল 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 চল, পালা পালা পালা। দাঁড়া, আগে লেজটা খুলে রাখি। শুনলি না গোপাল কি বললো? ধর ধর ওদের, ধর ধর, বাঁদর বাঁদর। পালালি কেন? আমরা তো আর চুরি করতে আসিনি, গোপালের কাছ থেকে বাঁদরের ভাষা শিখতে এসেছি। হা, পরে শিখিস, আগে পালা তো পালা। ব্যাটারা পালিয়ে গেল, চল দাদাকে বলি। কি গোপাল, বাঁদরের কোনো খবর আছে? আগে অনেক কথা হয়েছে মহারাজ, একেবারে মানুষের ভাষায়। সে কি, বাঁদর কথা বলছে বাংলা ভাষায়? কেন, গোপাল বলে গেল আমাদের বাপ ঠাকুরদা নাকি বাঁদর ছিল। তাই যদি হয় মহারাজ, তাহলে বাঁদরের পক্ষে বাংলা বলাটা কি অসম্ভব? হ্যাঁ 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 গোপাল, তোমার যুক্তি মেনে নিলে আমার পূর্বপুরুষরা তো বাংলা ভাষাতেই কথা বলবে, মানে সেটাই তো স্বাভাবিক। এই বিষয়টা একদিনে হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে বাঁদর ধীরে ধীরে মানুষ হয়েছে। হ্যাঁ, আসলে বিজ্ঞানী মহারাজ, লক্ষ বছর আগে কি বিজ্ঞানী জন্মেছিল যে সেই সময়কার কথা মনে আছে? তুমি জন্মেছিলে যে এই সত্যটাকে অস্বীকার করছো? তুমি কি নিজে দেখেছো সেই সময় মানুষ ঘুরে বেড়াচ্ছে? মহারাজ, এই বাঁদরগুলি তাদের লেজ খুলে রেখে গেছে, দেখবেন। এই দেখুন। আরে, এ তো আমাদের খড় আর কাপড় দিয়ে তৈরি হয়েছে মন্ত্রী। তার মানে এরা ঠিক বাঁদর নয়। বাঁদর সেজে যদি এরা নগরে বাঁদরামি করে, তবে তার শাস্তি কিন্তু খুব খুব কঠিন হবে। আরো একটা কথা আছে, আজ পর্যন্ত কোনো বাঁদরকে দেখেছেন রাতে কারো বাড়িতে হামলা করেছে? রাতে কি ওরা চোখে এত ভালো দেখে মহারাজ? আলবাত দেখে। আমার বাড়িতে একটা বাঁদর এসে মাংস ভাত খেয়ে গেছে। এবার শুনবো বাঘ এসে মন্ত্রীর বাড়িতে সর ভাজা খেয়ে গেছে। হায় রে, জগতের কি হাল হলো! হ্যাঁ, না না না, আমি আর তর্ক করতে চাই না। আমি হাতে নাতে ফল চাই। বাঁদরের দলকে ধরতেই হবে। গোপাল, তোমার উপরই আমি এই দায়িত্ব দিয়েছি, সেটা কিন্তু ভুলে যেও না। শোন, কেউ যদি বাঁদর সেজে নগরে হামলা চালায়, তবে আমরাও ভালুক সেজে রাতে নগরে ঘুরে বেড়াতে পারবো। উল্টে একটা কাজ কর, শ্যামাপদ বহুরূপীকে আমার সঙ্গে দেখা করতে বল, আমাদেরও ভালুক সাজিয়ে দিতে বলবো। বাঁদরের সঙ্গে ভালুকের এবার লুকোচুরি খেলা হবে। আরে এসো এসো শ্যামাপদ,
তোমার হাতের ছোঁয়ায় আমাদের কয়েকজনকে ভাল্লুক সাজিয়ে দিতে হবে। তা তোমার ভাল্লুক সাজার শখ হলো কেন এই বয়সে? গিন্নি তো মিষ্টি খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম ভাল্লুক সাজলে জমিয়ে মিষ্টি খেতে পারবো। তখন আর কেউ মানা করতে পারবে না। না বৌঠান, গোপাল ভাইয়া কোনো উদ্দেশ্য ছাড়া এমন কাজ করবে না, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। হ্যাঁ, তা একটা আছে বটে, ভালুক সেজে বাদর ধরবো। বাঁদর? তবে শুনলাম নগরের নাকি বাঁদরের উৎপাত বেড়ে গেছে, কি ব্যাপার বলো তো? সে পরে বলবো, আগে একটা কথা বলো, তুমিও ভালুক সাজবে তো? আমাদের সঙ্গে বাদর ধরতে যাবে তো? নিশ্চয়ই যাব। হ্যাঁ, বাঘ হলেই যেতাম না, কিন্তু বাঁদর সে আবার কোনো প্রাণী হলো নাকি? ঠিক বলেছ, আমরাও বাদর। বাদরের থেকেও বাঁদরামিতে মানুষ অনেক এগিয়ে আছে। যাক, এসব জ্ঞানের কথা বিজ্ঞানীর কাছ থেকে একদিন শুনে নিও। জন বেসব কথা শুনিনি। হ্যাঁ, আরো বুড়ো হলে হয়তো বলবে, শ্যামাপদ আমাকে বাঁদর সাজিয়ে দাও, আমার বাপ ঠাকুর দাদারা বাঁদর ছিল, আমিও হব, বাঁদরদের সঙ্গেই থাকবো। হ্যাঁ, তাহলেই তো মঙ্গল, তোমার ঘাট থেকে তো নামবো। বলি ওখানে কোন বাঁদরানি পাবে? আমাকেই করতে হবে। তোরা কি দিন দিন মরকট হয়ে যাচ্ছিস? মরকট হতে যাব কেন? আমরা তো বাঁদর। আরে বাঁদরই যদি হবি তবে লেজটা ফেলে আসলি কেন? বা গোপাল যে বললো লেজটা রেখে যা, তাই তো রেখে এলাম। সর্বনাশ, তোরা আবার গোপালের সঙ্গে কথা বলেছিস? বারে, বাঁদর বলে কি কথা বলা বারণ নাকি? গোপাল তোদের গলা চিনতে পারেনি তো? আমাদের নিজের বলে কোনো গলা নেই, চোর তার উপরে বাঁদর, আমাদের কোনো একটা গলা থাকতে নেই, অনেক গলা নিয়ে চলতে হয়। থাক, আর ভূতের গলা করে কথা বলার দরকার নেই। আচ্ছা মন্ত্রী মশাই, ভূত কি বাঁদর ছিল? আমি জানি না, গোপালকে গিয়ে জিজ্ঞেস কর। সেটাই তো বলতে চেয়েছিলাম, কিন্তু এমন তাড়া খেলাম যে পালিয়ে আসতে বাধ্য হলাম। আর জিজ্ঞেস করে কাজ নেই, আজ কিন্তু বিজ্ঞানীর বাড়ি, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। ভাল্লুকের সাজে তোমাকে কিন্তু চেনাই যাচ্ছে না। বাহ বাহ, চমৎকার চমৎকার বানিয়েছে। আসল রূপটা বেরিয়ে এসেছে। এবার থেকে ভাল্লুক সেজেই থেকো। তবে বাজারটা করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কি যে বলেন বৌঠান, এই ছদ্মবেশ তো কয়েকদিনের জন্য। বাঁদরের বাঁদরামি বন্ধ করতে পারলেই আপনার গোপাল আপনার কাছেই ফিরে আসবে। কেন থাকুক না ভাল্লুক সেজে, আমার কাছে আর আসতে হবে না, জঙ্গলে থাকুক। ভীমরাতি কাকে বলে? শোনো জামাই আর গুলটে, আমাদের সঙ্গে শ্যামাপদও থাকবে। আজ মনে হয় বিজ্ঞানীর বাড়িতে হামলা হবে, আমরা ওখানেই ভাল্লুক সেজে লুকিয়ে থাকবো, তোরা পাশেই থাকবি, কিন্তু কথা বলবো আমি। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমরা এখন বিজ্ঞানীর বাড়ির পাশে লুকিয়ে থাকবো। বাঁদর দেখলেই তাদের সঙ্গে ভাব জমাবো, ওদের কাছে আসতে দিতে হবে, তারপর যা করার আমি করব। তোরা শুধু ওদের তাড়া করবি না। ঠিক আছে। একদম কথা বলবি না, আমরা বাঁদর। যদি তাড়া খাই? ফ্যাচ ফ্যাচ করে মুখ ভেঙচাবি, তাতে সবাই বুঝবে আমরা আসল বাঁদর। এই রে ঘটা, আমার লেজটা তুই আনিসনি? কি করে আনবো? মন্ত্রী তো তোকে নতুন একটা বানিয়ে নিতে বলেছিলাম না, আর তুই কিপটেমি করে বানালি না। এবার কি হবে? হ্যাঁ, আমি সামনে মুখ দেখাবো আর তুই পেছন দেখাবি, যাতে ওরা তোর লেজ দেখতে পায়।
যা ভেবেছিলাম, ওই দেখ বাঁদরের দল আসছে। হ্যাঁ দেখেছি, আগের দিনের দুটোই আসছে। গোপাল, ওরা কাছে এসে পড়েছে, কি করব? তুমি তো ভাই ভালুকের ডাক ছাড়তে পারো, একবার ছাড়ো তো দেখি। কে যেন ডাকলো, কে বলতো? ডাক শুনে মনে হচ্ছে তো কোনো জন্তু। এই এই কি হতে পারে বলতো? ওই দেখ, আবার ডাকলো। আরে এটা তো ভাল্লুকের ডাক। এই নগরে ভাল্লুকও ঢুকে পড়েছে। সর্বনাশ হয়ে গেছে রে, এবার আমরা কি করব? এই বাঁদর, জানিস আমরা তোদের পূর্বের 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 পিতৃপুরুষ। আয় আমাদের প্রণাম করে যা, তোদের এমন শিক্ষা দেব যে আর বাঁদর হয়ে থাকতে হবে না। রোজ আমাদের সঙ্গে মাছ ভাত কাঁটা বেচে খাবি। বল, রাজি থাকিস তো কাছে আয়, তোদের মন্ত্র দি, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ ঘটা, এই ওরা আমাদের ভাষায় কথা বলছে রে। তার মানে সব জন্তুই বাংলা জানে, কিন্তু আমি যে বাঁদর নই তা তো ল্যাজ দেখেই বুঝে যাবে। তখন বলবি যে মন্ত্রী তোর ল্যাজ কেটে দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী যদি রাগ করে তাহলে তো খুব বিপদ। আরে ছাড় তো তোর মন্ত্রী। এই চারদিকে তাকিয়ে দেখ, ভাল্লুকগুলি আমাদের ঘিরে নিয়েছে। আইয়া, আর কোনো পথ নেই। আরে কাছে আয়, নইলে আমাদের রাগ হয়ে গেলে কিন্তু চিবিয়ে খেয়ে নেব। তোর লেজটা আমায় দিবি ভাই, আমি তোকে শোধ দিয়ে দেব। আগে ভালুক হয়ে নি, তারপর। আর শোন, মন্ত্রীর কাছ থেকে মোহরটা নিয়ে নিবি, নইলে নইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, কাছে আয়, ক্ষমা। না ভাল্লুক মহারাজ, আয় আয়, এই তোরা এক কাজ কর, এবার ওদের ল্যাজ ছিঁড়ে তা দিয়ে ওদের বেঁধে ফেল। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আমাদের লেজ দিয়ে আমাদেরই বাঁধা হচ্ছে, আমাদের অপরাধ কি? না না, তোদের কোনো অপরাধ নেই। বাঁদরের পোশাক না ছাড়ানো পর্যন্ত তোদের তো ভালো খাওয়া হবে না। শুনলাম মন্ত্রীও নাকি বাঁদর হয়ে গেছে। মন্ত্রী বাঁদর হয়ে গেছে? খুব ভালো হয়েছে। বেটা আমাদের ভালুক না বানিয়ে বাঁদর বানিয়ে দিয়েছিল। বাঁদরের থেকে ভালুক কত সুন্দর। এটা কি মস্করা হচ্ছে? আমার রাজসভায় বাঁদর ভাল্লু কি কি করে ঢুকলো? প্রহরী, প্রহরী, এদের ধরে চিড়িয়াখানায় নিয়ে যাও। আমাদের চিনতে পারছেন না মহারাজ? গোপাল, আরে আরে তুমি ভাল্লুক সেজে এসেছো কেন? আর সঙ্গে দুটো বাঁদরই বা কারা? মহারাজ, ভালুক কি আর শখ করে সেজেছি? বাঁদর ধরার জন্যই ভালুক সাজতে হলো। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী আমাদের বাঁদর সাজিয়ে গোটা নগরে একটা গন্ডগোল বাঁধাতে চেয়েছিল। প্রথমেই গোপালের বাড়ি, তারপর বিজ্ঞানীর বাড়ি। কিন্তু গোপাল যে এমন একটা ভালুক সেজে আমাদের ধরে ফেলবে তা বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। গোপাল, বাঁদরের একটা পোশাক মন্ত্রীর বাড়িতেই পাঠিয়ে দাও, আর বাড়ির চারদিকে পাহারা বসাও যাতে পালাতে না পারে। আগামী 7 দিন এই বাঁদরের পোশাকেই তাকে রাজসভায় আসতে হবে। মহারাজ, এই কৃতিত্ব কিন্তু আমার একার নয়। আমার জামাই গুলটে, পুঁটি, শ্যামাপদ বহুরূপী না থাকলে এই কাজ করতেই পারতাম না। আমার হয়ে এই রথরাজি ওদের দিলাম এই পুরস্কার হিসেবে। আরে আরে, সত্যি ভাল্লুকের ঢোক। হ্যাঁ, বাপরে! ওরে বুটি, নাপলা, গুলটে, কোথায় গেলি রে? এই জামাই বা কোথায়? নিশ্চয় কেউ ফেরেনি। এবার আমি কোথায় যাই? ভালুক হয়েও গিন্নির কথা ভুলিনি। জামাই আদরের জন্যে রুই, কাতলা আর ইলিশ মাছ নিয়ে এসেছি। জামাই আজ যা খেল দেখালো, এরপরে এই বাড়িতেই ও পাকাপাকি ভাবে থাকবে। আর শ্যামাপদ, তুমি না থাকলে তো বাঁদরই ধরা যেত না। পরপর 7 দিন তুমিও এই বাড়ির অতিথি। দেখি মহারাজকে বলে তোমার জন্য রাজসভা থেকে একটা মাসোহারার বন্দোবস্ত করতে পারি কিনা। বলি, বাঁদরের উৎপাত বন্ধ হলো ঠিকই, কিন্তু বাড়ির ভাল্লুকেরটা তো বাড়লো। আমার হয়েছে মরণ।
আচ্ছা গিন্নি, ভালুক না হয়ে আমি যদি উল্লুক হতাম তাহলে তোমার বাজারটা কে করতো শুনিয়া? তোকে একটা কথা ভাবছি জিজ্ঞাসা করব। আমারও তোকে একটা প্রশ্ন করার ছিল। তোর প্রশ্নটা আগে শুনি। দেখ, তুই কিন্তু প্রথমে বলবি বলেছিলি। বল বল, সত্যি কিনা বল। এই রে, সত্যি কথা বলতে হবে? খুব মুশকিলে ফেললি রে ঘটা। জীবনে আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছিস তুই? ও মা, আমিও তো তোকে ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই তুই মিথ্যে বলিস। আরে তার জন্যই তো বাপ গুরুর কাছে নিয়ে গেল, বললো একে নিয়ে নাও, ও একদিন পাক্কা চোর হবে, একটাও সত্যি কথা বলে না। আমারও তো তাই। পাড়ার লোক বাবাকে বলে গেল, তোমার এই ছেলে যে হারে মিথ্যে বলে, বড় হয়ে হয় চোর আর না হয় ডাকাত হবে। দেখ দেখ, ওরা তো সত্যি কথাই বলেছিল। বল। দেখ, এখন হাতে কোনো কাজ নেই, এই সময়টা একটু সাধুগিরি করলে কেমন হয়? আরে আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু ওই সাধুগিরি করতে কি কি লাগে বলতো? সাধু হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা জটা, দাড়ি আর গায়ে ছাই ভস্য, ব্যাস। একমাত্র ছাই চুরি করতে হবে, আর বাকিগুলো তো রামপদর দোকান থেকেই কিনে নেব। কোথাকার আমির সাহেব এলেন রে, বলে কিনা কিনে নেব। মোহর পাবি কোথা থেকে? হ্যাঁ, মোহর পাবি কোথা থেকে? ওই সামান্য মোহর মন্ত্রী আমাদের দেবে, দেখে নিস। কাজই দিতে পারছে না, মন্ত্রী দেবে আবার মোহর? ছাড়, একেবারে হাড় কেপন লোক। মহারাজ, আজ আপনাকে কেমন যেন মন মরা লাগছে। কিছু কি ঘটেছে? হ্যাঁ, একটা অন্যায় করে ফেলেছি। ভাবছি তার থেকে উদ্ধার পাবো কি করে। কি এমন অন্যায় করে ফেলেছেন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে আছেন? আসলে অনেক দেরি করে ফেলেছি তো, তাই ভাবছি। মানে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আছে কি? আগে শুনি, অবশ্য যদি আপনি বলতে চান তবেই বলবেন। আরে তোমাদের বলবো না তো কাকে বলবো? আসলে কাল রাত্রে আমার স্বর্গত মাতৃদেবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন। আমায় খুব বকাবকি করলেন। কেন কেন বকাবকি করলেন কেন? মহারাজ, মায়ের বকা তো সারা জীবনই খেতে হয়। আহ গোপাল, মহারাজের সঙ্গে তার মন্ত্রীর কথা হচ্ছে, তার মধ্যে তুমি কেন কথা বলছো? না না মন্ত্রী, বিষয়টা তেমন কিছুই নয়। আসলে আমার মা তাঁর শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পর যেন 10 জন সাধু সজ্জনকে পেট পুড়ে খাওয়ানো হয়, আর আমিও সেটা হাজার কাজের মধ্যে না ভুলে গেছিলাম। মহারাজ, আমিও পাঁজিতে দেখেছি রাজ্যে ভয়ঙ্কর সময় আসছে। এবছর ফসলও ভালো হবে না, লোকে না খেতে পেয়ে মরবে, মহামারী আসবে, খুব দুর্দিন আসার সম্ভাবনা আছে মহারাজ। তো সেটা কি মায়ের শেষ ইচ্ছে পূর্ণ না করার কারণে হতে পারে? আগে যদি আমার কথায় কিছু মনে না করেন তবে বলি, মায়ের শেষ ইচ্ছে পূরণ না করার কারণে হতেই পারে, কিন্তু চিন্তা করবেন না, আমাদের শাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার বিধান আছে। যদি আপনি মাতৃবিয়োগ যোগ্য করেন তবে খরচা আছে। 7 মণ ঘি, 7 মণ ফল, 7 মণ চাল, 7 মণ ডাল, সঙ্গে রান্নার মশলাপাতি। এত কিছু দিয়ে কি হবে? একটা যজ্ঞ করতে এত খরচ আগে কখনো শুনিনি বাবা। বাবা বাবা, একটা রোজগারের সুযোগ এসে গেল মনে হচ্ছে। একা পণ্ডিত এত কিছু নিয়ে যাবে তা তো হতে পারে না। মহারাজ, আপনি আসল কথাটাই ভুলে গেলেন। হ্যাঁ, মানে সবকিছু না কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আপনি মায়ের শেষ ইচ্ছে রাখবেন না? 10 জন সাধু ভোজনের কথাটা ভুলে গেলেন? তাই তো, 10 জন সাধুকে তো ভোজন করাতে হবে, তো তার দায়িত্ব কে নেবে? তুমি? আমি ছাড়া আর কে নেবে? আমার হাতেই 10 কেন 20 জন সাধু আমি এক্ষুনি জোগাড় করে দিতে পারি। শুধু জোগাড় করলেই তো হবে না মহারাজ, তাদের উপযুক্ত উপহার দিতে হবে। যেমন প্রত্যেকের জন্য সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, এসব না দিলে তো যজ্ঞের কোনো মানেই দাঁড়াবে না। সাধুরাই তো এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আচ্ছা, বেশ ভালো বুদ্ধি বার করেছে তো মন্ত্রী। একজনের 7 মণ, আরেকজনের সোনার থালাবাটি। দেখি কি করা যায়।
খরচের কথা ভেবে আর লাভ নেই, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। মায়ের শেষ ইচ্ছে না রেখে যে অন্যায় আমি করেছি তাতে তো খরচাপাতি করতেই হবে। মন্ত্রী, তুমি তুমি ব্যবস্থাপত্র যা করার করো, আর খুব তাড়াতাড়ি যেন এই মাতৃবিয়োগযোগ্য হয় সেদিকে খেয়াল রেখো। নমস্কার মন্ত্রী মশাই, অনেকদিন পর আমাদের ডাক পড়লো, নিশ্চয়ই কোনো কাজ আছে। ভালোই করেছেন, আপনি আমাদের দিয়ে শেষ কাজটা করিয়ে নিন। আমরা আর চুরিচামারি করবো না বলে ঠিক করেছি। কিরে ঘটা, সত্যি কথাটা বলেই দিলাম, কি বলিস? হ্যাঁ, আরে মন্ত্রী মশাই আমাদের কি কাজ করতে দেন সেটা তো আগে দেখবি, তারপর তো ওই সত্যি কথাটা বলবি। আশ্চর্য! চুরি চামারির কাজ তোরা ছেড়ে দিবি তো খাবি কি? আমরা ঠিক করেছি এখন থেকে সাধুগিরি করে খাবো। হ্যাঁ, আরে আমি তো ঠিক সেই কাজটাই তোদের দেব বলে ডেকেছি। অদ্ভুত ব্যাপার, আপনি আমাদের সাধু বানিয়ে দেবেন? মানে আমরা সাধু সেজে ঘুরে বেড়াবো, ভিক্ষে করব? আচ্ছা আচ্ছা, লোকে ভিক্ষে দেবে? এবার এমন ব্যবস্থা করেছি না, তোরা ভাবতেই পারবি না। ভিক্ষে করতে হবে না, যেখানে তোদের পাঠাচ্ছি সেখানে তোদের আদর করে ডেকে বসাবে, সোনার থালায় খেতে দেবে, সোনার ঘটিতে জল খাবি, সোনার বাটিতে নানা ধরনের পদ বেড়ে দেবে, তোরা খাবি। শুধু খাবোই, কামাই কিছু হবে না? সোনার থালাবাটি কি খেয়েই আবার ফেরত দিয়ে দিতে হবে? আমি কি বোকা নাকি যে শুধু খাবার জন্যে তোদের পাঠাবো? তোরা ওই থালাবাটি বগলে করে নিয়ে আসবি, সঙ্গে আরো অনেক কিছু। তোদের শুধু সাধু সেজে যেতে হবে। তোদের আরো একটা কাজ করতে হবে, তোদের দলের 10 জনকে জোগাড় করতে হবে। পারবি না? হ্যাঁ, সাধু সেজে এত রোজগার? তো এতদিন চুরি চামারি করলাম কেন? এটা পরে ভেবে দেখা যাবে। এখন 10 জন চোর জোগাড় কর, তাদের সাধু সাজিয়ে রাখবি। আমি বললেই তাদের নিয়ে রাজবাড়ি চলে যাবে, ওখানে একটা যজ্ঞ হবে। ওরা শুধু সাধু সাধু করে যাবে, এছাড়া আর কোনো কথা বলবি না, মনে থাকবে? আচ্ছা, সোনার থালা বাসনগুলো কি জঞ্জালে রেখে আসবো? পাগল হয়েছি? আমার বাড়িতে আগে জমা করবি, তারপর সেগুলি বেচে তোদের তার ভাগ দেব। সবাইকে সে কথাটা বলে দিবি, বুঝলি? হ্যাঁ, সেটা তো করতেই পারি, তবে আপনি যা সাধু পুরুষ, তাতে সোনা গলিয়ে পাথরও করে দিতে পারেন। এবার কিছু মোহর ছাড়ুন তো, নইলে নইলে ওই সাধুর জটা, কৌপিন, দাড়ি এসব কিনবো কোথা থেকে? হ্যাঁ, মোহর কি গাছ থেকে পড়ে রে? রামপদর দোকান থেকে ঝেড়ে দে, রাতে দোকানে কোনো লোক থাকে না। যা বাবা, সাধু হয়ে সাধুর পোশাক ঝেড়ে দেবো? কি আশ্চর্যের কথা! জামাই, আবার আমাদের বাহিনী তৈরি করতে হবে। সব কথা পরে খুলে বলবো, আগে তোমরা লক্ষ্য রাখবে এখানে সাধুদের আনাগোনা বেড়ে গেছে কিনা। মন্ত্রী নাকি একদিনেই 10 জন সাধু জোগাড় করে দিতে পারে। ওই, আমি তো এই নগরে কোনো সাধু দেখছি না। তার মানে সব কটা চোরকে মন্ত্রী সাধু সাজিয়ে নিয়ে আসবে। মহারাজের কাছ থেকে সোনার থালাবাটি হাতে নেওয়ার জন্যই এত সাধু জোগাড় করার দায়িত্ব মন্ত্রী নিজের হাতে নিয়েছে। কেন হঠাৎ সাধুরাতে দরকার পড়লো কেন শ্বশুরমশাই? মহারাজ তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সাধু সজ্জনদের ভোজন করিয়ে সোনার থালাবাটি উপহার দেবেন। ব্যাস, সেই সুযোগটাই নিল আমাদের মন্ত্রী। তাই তোমাদের উপর দায়িত্ব দিলাম সাধুদের উপর নজর রাখা। আর একটা কথা, গুলটে শোন, তোদের বেশ কয়েকটা গুলতি বানিয়ে রাখতে হবে, ঠিক সময়ে কাজে লাগবে। আর দিদাকে বলে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখবি। যা, কাল সকাল থেকেই কাজে লেগে যা। দেখি আমার জটা, দাড়ি, কৌপিন, কোমণ্ডুলগুলো সব গেল কোথায়? হ্যাঁ, এই তো এই বস্তায় রেখেছিলাম। না 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 না, কোথাও তো নেই। চোর এসেছিল নাকি? কিন্তু সাধুদের পোশাক কেন চোর নিয়ে যাবে? আর কেনই বা নেবে? তাকে এখন বলি। আরে আরে, ওই তো গোপাল যাচ্ছে, ওকেই একবার জিজ্ঞেস করে দেখি। গোপাল, ও গোপাল, গোপাল! হ্যাঁ, এসো তো ভাই, একবার এদিকে এসো তো। আমি তো তোমার দোকানে আসছিলাম, একটা জটা আর সাধুদের দাড়ি পাওয়া যাবে? সাধুদের পোশাক? কি আশ্চর্য, তোমারও লাগবে? তোমারও লাগবে মানে? আচ্ছা, আর কোনো খদ্দের এসেছিল নাকি? তাছাড়া কি নিয়ে গেল? আরে খদ্দের এলে তো ভালোই হতো। না না না, যারা এসেছিল তারা খদ্দের নয়, তারা খাঁটি চোর।
এক বস্তা পোশাক নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা গোপাল, সাধুর পোশাক কে নেবে বলো তো? নিশ্চয়ই সাধু নয়। সাধুর পোশাক সাধু নেবে কেন? আরে আমিও তো তাই বলছি, কিন্তু চোর এক বস্তা সাধুর পোশাক নিয়ে কি করবে বলো দেখি? একটা কথা বলি, তুমি কিন্তু কাউকে এই কথাটা বলতে যেও না। তোমার লোকসান আমি মহারাজকে বলে পুষিয়ে দেব। আমি একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি, বুঝলে? একদম চুপ করে থাকো, কেমন? না না, তুমি যখন বলছো তখন কাউকে বলবো না, তবে চক্রান্তের গন্ধ কিন্তু আমিও পাচ্ছি। মনে থাকে যেন। আমি এখন যাই, চোর ধরার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আরে গোপালজি, তা এত সকালে আমার বাড়ি? না মানে একটা কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। তা সেদিন ভুলে গেছিলে তো কি হয়েছে, আজ বলো। আসলে সেদিন মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কাল রাতে আমি দেখেছি। তোমার মা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এ তো খুব সুখের কথা। তা তোমার মা কি বললেন স্বপ্নে? আসলে মার চিতার মাটি আমার কাছে রাখা ছিল। মা স্বপ্নে বললেন, এগুলো রেখে আর কি করবি, মহারাজের যে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে সেখানে আগুনে দিয়ে দিস, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মাতৃবিয়োগ যজ্ঞ সম্পর্কে তুমি কি জানো? আমি কি আর তোমার মতো জানি? তবে এটা জানি যে সাধু সজ্জনদের সোনার থালায় খেতে দিতে হয়, আর যে থালায় খাবে সেসব ওই সাধুদের উপহার দেওয়ারও নিয়ম আছে। তুমি যে মূর্খ তা আমি জানি, খুব প্রশ্নটা করে দেখলাম, তুমি কিছুই জানো না। তা আপনি আমায় বলতেই পারেন, তবে সোনা উপহার দেওয়াটা যে মাতৃবিয়োগ যজ্ঞে দিতে হয় তা আমি জানি। বুঝলো কি? সব বুঝলো কি? কোথায় লেখা আছে যে সোনার থালা বাটি ঘটি সাধুদের দিতে হয়? মন্ত্রী মশাই তা দেখাতে পারবেন? মন্ত্রী আমায় বলল মাতৃবিয়োগ যজ্ঞে নাকি 7 মণ ঘি, 7 মণ চাল ডাল এসব কিছুই দিতে হয় না, সব নাকি তোমার বুঝলো কি। ও বেটা নিজে বুঝলো, মরকট, গাধা, গরু, মোষ, বাঁদর। অসভ্য, শয়তান, হতভাগা, ব্যাস আর কিছু বলার দরকার নেই। এসব কথা আমি জানি পণ্ডিত, কিন্তু মন্ত্রী তোমার নামে এত বড় একটা অপবাদ দিল সেটা আমি মানতে পারছি না। তার যজ্ঞের দিন তাহলে আমি আগুনে মাটি আহুতি দিতে পারি? নিশ্চয়ই পারো, 100 বার পারো, 1000 বার পারো, কোটি বার পারো। না 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 না, কোটিবার না, কোটিবার না, একবার মাত্র দিলেই হবে। গুলটে, ওই দেখ দুটো সাধু এদিকেই আসছে রে, দেখেই মনে হচ্ছে চোর। সাধু সেজে আছে। এই একটু পেছনে লাগিয়ে আয়, আয় আয়। বেটার দাড়ি খুলে দি। না, তাহলে না ওরা সতর্ক হয়ে যাবে রে। প্রণাম সাধু বাবা, এবার টোল থেকে আমায় তাড়িয়ে দেবে বলেছে, সংস্কৃতে শূন্য পেয়েছিলাম বলে। এখন কি করি সাধু বাবা? সাধু সাধু, আমার না কানে পোকা ঢুকেছে, মাথার মধ্যে কামড়াচ্ছে, মাথাটা কেটে বাদ দিয়ে দিই। সাধু সাধু, এই আমার মুন্ডু চলে যাবে আর তুমি বলছো সাধু সাধু? দুষ্টু, এদিকে সাধুর মতো কথা হলো? হ্যাঁ কিরে ঘটা, আর কিছু বলতে বলেছিল? না না না, আর কিচ্ছু বলতে বলেনি। খবরদার অন্য কিচ্ছু বলবি না। শোনো ছেলেরা, আমরা কিন্তু ওই তোমাদের সাধু সাধু ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না, মানা আছে কথা বলার। কার মানা গো? মন্ত্রীর। তোমরা কিভাবে জানলে? তার মানে তোমরা চোর ছিলাম, এখন আর নেই, সাধু হয়ে গেছি। হ্যাঁ, আমায় যে টোল থেকে বার করে দেবে তার একটা বিহিত করো। ঘটা, কি রে, আমি তো কথা বলে যাচ্ছি, তুই কিছু বল। সাধু সাধু। ও হ্যাঁ, সাধু সাধু সাধু। তাহলে মন্ত্রী, তোমার সব ব্যবস্থা পাকা তো? কাল তাহলে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে? আগে হ্যাঁ মহারাজ, সব কিছুর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাদের জন্য এত আয়োজন, তা সেই সাধু সজ্জনরা আশা করি এসে গেছেন। অনেকেই এসেছেন মহারাজ, দেখতে সাধুর মতন, তবে সজ্জন কজন তা বলতে পারছি না। তুমি কে হে বলার? যারা এসেছেন তারা দূর দেশ থেকে এসেছেন, কেউ কাশী, কেউ বা বারাণসী থেকে, শুনেছি হিমালয় থেকেও কেউ কেউ এসেছেন। মন্ত্রীমশাইয়ের কাজের কোনো ত্রুটি নেই। মাত্র দুদিনে এতজন সাধু কাশী হিমালয় থেকে এসেছেন, কি করে এলেন তা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমি করতে পারছি না। কাশী থেকেও এসেছেন, আবার বারাণসী থেকেও এসেছেন, এটাই বা কি করে সম্ভব হলো? সেটা আমার মাথায় ঢুকছে না মহারাজ। তোমার মোটা বুদ্ধির মাথায় এই ব্যাপারটা ঢুকবে না।
আচ্ছা, তারা কি যোগ বলে উড়ে এসেছেন? নিশ্চয়ই তাই, নইলে এত তাড়াতাড়ি তারা এলেন কিভাবে? মনে হয় সোনার টানে। কি বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানাতে পারে সোনার শক্তি, তীব্র তার আকর্ষণ। হ্যাঁ, দেখলেন দেখলেন মহারাজ, বিজ্ঞানী কি সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দিল। বহুদিন পর বিজ্ঞানী একটা ভালো কথা বলে ফেললো। ওর মাসোহারা একটু বাড়িয়ে দিলে ভালোই হবে মহারাজ। আজ দুটো সাধুকে না পাপাত করে ধরেছিলাম, বেটারা একদম জালি। মুখে তো খালি সাধু সাধু বলে, তবে আমাদের সঙ্গে পারবে? বেটারা স্বীকারই করে নিল যে মন্ত্রী তাদের কথা বলতে বারণ করেছে। কালকেই সব ফাঁস হয়ে যাবে। তবে হ্যাঁ, তোদের গুলতি গুলি সব তৈরি আছে তো? আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে একদম চিন্তা করো না। তুমি বললেই বান মেরে মেরে ওই ভণ্ড সাধুদের জটা এমন ভাবে খুলে দেব যেন আর কোনোদিন জটাই না পড়ে। কিরে, সব তৈরি তো? তোদের লোকজন সব জটা দাড়ি লাগিয়ে নিয়েছে তো? আগে লাগিয়ে নিয়েছে। আজ কিন্তু একটা ব্যাপার ঘটেছে। কি আবার ঘটালি? তোদের কথাবার্তা শুনলেই না আমার বুক ধড়ফড় করে। না 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 না, তেমন কিছু নয়। আসলে ওই আজকে একটু কথা বলে ফেলেছিলাম কি না, এই আর কি। সর্বনাশ! কি কথা? ভিতরের কথা কাউকে বলিসনি তো? মাথা খারাপ, শুধু বলেছি আমরা চোর ছিলাম, এখন সাধু হয়ে গেছি। হ্যাঁ, তা এটা খারাপ কথা হবে কেন? চোর তোরা তো বটেই, আজ সাধু হয়েছিস, হতেই পারে। আর কিছু বলিসনি তো? না না, তেমন কিছু বলিনি, শুধু মুখ ফসকে বলে দিয়েছিলাম যে আপনি আমাদের পাঠিয়েছেন। তোরা আমার নাম বলে দিয়েছিস? ও, সর্বনাশ করে দিয়েছিস। আপনি এই ব্যাপারটা নিয়ে একদম ভাববেন না মন্ত্রী মশাই। আমরা গিয়ে বলে দেব যে আপনি আমাদের পাঠাননি, আমরা এমনি এমনি এসেছি, ব্যাস।